আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের অসংখ্য রিকোয়েস্টের পর আপনাদের জনপ্রিয় রোমান্টিক গল্প সেই কি সত্যিই মারা গিয়েছিল সিরিজের সম্পূর্ণ পর্ব আজ একসাথে নিয়ে এলাম। গল্পের নামটা শুনে একটু বিরহ বা কষ্টের মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে দারুণ এক মিষ্টি প্রেমের গল্প। আজ আর কোনো পর্বের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না, পুরো গল্পটা একসাথেই উপভোগ করতে পারবেন। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে হারিয়ে যাই ভালোবাসার এই সুন্দর গল্পে। আচ্ছা হুজুর, ধর্ষণ করার আগে কোনো দোয়া পড়তে হয়? ওই মিয়া, এগুলা কি বলেন? না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? এই মিয়া, কারে ধর্ষণ করবেন? আমার বউকে। কি? বউকে ধর্ষণ মানে? মিয়া, গাঁজা টাজা খেয়েছেন নাকি? আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী। আচ্ছা, সমস্যা নেই, বলেন তো। হুজুর, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত, তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মাও আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। আমি তো পুরাই লুঙ্গি ড্যান্স দিয়ে ঢুকি বাসর ঘরে। ঢুকে বউয়ের ঘুমটা খুলতেই দেখি বউ তো আমার চরম সুন্দরী, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ঘুমটা ওঠানোর সাথে সাথে বউ আমায় ঠাস করে চড় মারে। ওই বেটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না? না মানে তুমি তো আমার বউ। ধুর, আমি তো মা বাবা চাপে পড়ে বিয়ে করছি। কি? হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার কাছে আসার চেষ্টা করবি না। হুজুর, আমি তো একদম শেষ। নতুন বউয়ের কাছে চর খাই, তার উপর তুই তাই ব্যবহার, মানা যায় কি? না না, একদম মানা যায় না। এখান থেকে শুরু। প্রতিদিন সকালে সে গোসল শেষ করে আসে, মাথার চুল ছেড়ে আয়নার সামনে যখন দাঁড়ায়, বিশ্বাস করুন হুজুর, মনে হয় ও যেন মানুষ না, কোনো একটা পরী। আমি সহ্য করতে পারি না হুজুর। রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে, আমি সহ্য করতে পারি না। তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? তা ঠিক, কিন্তু আরেকটু টাইম দিতে পারেন। না, কোনো টাইম নাই। আপনি বলেন কোনো দোয়া আছে কিনা। হুজুর একটু রেগে দাঁড়ালো। ওই মিয়া, ধর্ষণ করার দোয়া হয় নাকি? আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলাম। আল্লাহ, এই হুজুর না পুরাই মদিনার খেজুর। বাসায় এসে দেখি বউ আমার বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। আমি কিছু বলতেও পারি না, আমাকে হুমকি দিয়ে রেখেছে। যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং আমার দোষ দিবে। আমি গিয়ে বসে আছি। আমি যে রুমে আছি তার কোনো ভ্রুক্ষেপই নেই। এই যে বউ। এই, বউ বউ কেন করতেছেন? আমার নাম সাবা, তাই সাবা বলেই ডাকবেন আমায়। আর দেখতেছেন না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি? তো ডাকেন কেন? না মানে ক্ষুধা লাগছিল, যদি কিছু খেতে দিতেন আর কি। না, কোনো খাবার নেই, নিজে নিয়ে খান। আচ্ছা, কি আর করব, মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাহিরে আসতেই কোথা থেকে যেন একটা ইট এসে আমার মাথায় লাগে। এই কে রে, কে তুই? আরে নাইন ভাইয়া, আমি। আমি কে? হে, আমি কে? আরে উপরে দেখুন। ও সাকিব, হ্যাঁ ভাইয়া। তো কেমন আছো? কি আর বলবো ভাইয়া। আচ্ছা, তাহলে বলা দরকার নেই। হায় রে আল্লাহ, মানুষগুলো যে হইছে। এমন সময় পকেটে হাত দিয়ে দেখি বউ ফোন দিছে। হ্যালো। হ্যাঁ, কই আপনি? আমি বাজারে। একটু কাজ আছে। আচ্ছা, তাহলে কাজ শেষ করে ফোন দিও। এই বলে ফোন রেখে দিলাম। আরে কাজ আছে তো কাজ শেষ করে পরে ফোন দিবে, তাই না? কি যে করি, সাথে সাথে বউয়ের ফোন আসে আবার। হ্যাঁ বলো। আরে আমার কাজ আছে। আরে কাজ আছে তো শেষ করে ফোন দাও না। এই বলে কল কাটতে যাব, সেই সময়ই বলে ওঠে। ওই গাধা, আসার সময় আমার জন্য দুটো চকবার আনেন তো। ও, এখন বুঝলাম ফোন দেওয়ার কারণ। এটা আগে বললেই তো হতো। হ্যাঁ, যা বলছি তাই করেন। আহো, মনে মনে বললাম, হুকুম এমনভাবে দিবে যেন মহারানী। কিছু বললেন? না না, কি বলবো। আমি হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় বউ থাকতেও হোটেলে খাওয়া লাগে। আজ যে করেই হোক বউকে টাইট করবই, দরকার হলে বউকেই ধর্ষণ করব। আমি বাসায় যাই, বউ আইসক্রিম পেয়ে খুব খুশি, খেয়ে দিয়ে টিভি দেখছে। আর আমি বসে বসে প্ল্যান করছি কি করব। একটা রুমাল নিছি মুখ বাঁধার জন্য, দড়ি নিছি, সব নিয়ে রেডি। বউ রাতে খেতে যখন ডাকে তখন থেকেই কেমন যেন ভয় ভয় করতে শুরু করে। কয়টা হলো জানি না, কিন্তু বাহিরে দেখি এখন তো রাত অনেক, এখনই সময়। আমি কোনো রকম উঠে সব নিই। সরি বউ, মাফ করে দিও, কিন্তু আমায় ভালোবাসার কেউ নেই। তুমি ভালো না বাসলে কে বাসবে আমায়? তাই এই পথ বেছে নিতেছি, মাফ করে দিও। এই বলে এগুচ্ছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম
বউকে ধর্ষণ করব, কোনো একটা তো দোয়া পড়তেই হবে। কি দোয়া পড়ি? হুজুরের কাছে গেলাম, হুজুরও কোনো দোয়া দিল না। ধুর ধুর, যতই বউয়ের কাছে যাচ্ছি ততই যেন ভয় বাড়তেছে। যদি কোনো দোয়া না পড়ি তাহলে মনে হয় সমস্যা হবে। আমি একটা দোয়া বানিয়ে নিই। তাই অনেকক্ষণ চিন্তা করলাম, কি হইতে পারে ধর্ষণের মন্ত্র? আকা সুম মুমতুম, ধর্ষণ হুয়া মুমতুম। হ্যাঁ, পায়ে গেছি, এখন তো পায়ে গেছি। আকা সুম মুমতুম, ধর্ষণ হুয়া মুমতুম। এই দোয়া পড়তেছি আর বউয়ের দিকে এগুচ্ছে। বউয়ের খুব কাছে চলে গেলাম। বউয়ের হাত বাঁধার পালা এখন, কিন্তু বউয়ের হাত ধরতে যাব তার আগেই বউ আমার হাত ধরে ফেলে। এমা, বউয়ের চোখ তো খোলা। আল্লাহ গো, এখন আমাকে কে বাঁচাবে? এই বেটা, তোরে না বলছি আমার গায়ে হাত না দিতে, তাও তুই আমার কাছে আসছিস কেন? না মানে, কিসের না মানে? আসলে আমি আসতে চাইনি। তো আসছিস কেন? আসলে আমি ঘুমের মধ্যে আসছি। কি? হ্যাঁ, আমি তো ঘুমাইতেছিলাম, উইঠা দেখি তুমি আমার হাত ধরে আছো। ওই বেটা, পাগল পাইছিস আমারে? না, পাগল কেন হইতে যাবা? তো আমার এখানে তুই আইছিস এটা আমি বুঝবো না? আরে আমি ঘুমে আসছি। ঘুমে আসছো তাই না? হুম। এই নাও ঘুম খাও। কি? ও মাগো, আর যেন ঘুমেও আমার কাছে আসতে না দেখি। আমি চর খেয়ে আরাম বেরাম হইয়া পড়ে আছি। আল্লাহ গো, আমি তো মন্ত্র পড়ে নিলাম, তাও। ও মা গো, আমাকে বাঁচাইছো আল্লাহ। একটা চর দিয়েই ছেড়ে দিছে। সেদিন রাতের মতো ঘুমালাম। বউ ধর্ষণের ভূত মাথা থেকে নেমে গেছে। এখন নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাব। এমন সময় মনে হলো, বউ প্রেম করতে পারলে আমি কেন পারবো না? আমিও প্রেম করব, কিন্তু মেয়ে কোথায় পাই? এমন সময় হঠাৎ মনে হলো পার্কে ভালো মেয়ে পাওয়া যায়। অফিসে সারাদিন মন বসলো না। বিকেলের দিকে অফিস শেষে বাসায় না গিয়ে পার্কের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমি তো একেই চাই। খুব একটা ভাব নিয়ে কাছে গেলাম। এই যে, তুমি তো দেখতে খুব সুন্দর, তো আমি তোমায় ভালোবাসি। কি? সত্যি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। আমি বসে রইলাম আর মেয়েটি কোথায় যেন গেল। 5 মিনিট পরে দেখি মেয়েটি আসছে। তার সাথে দেখি দুজন ছেলে, নিশ্চিত মারতে আসছে। এখন আমি কি করব? মেয়েটি কাছে এসেই আমার মতো ঢং করে বলতে শুরু করলো। তুমি তো দেখতে খুব সুন্দর, আমি তোমায় ভালোবাসি। মনে মনে বললাম, বুঝছি রে, আমার ভাব নিয়ে আমারে মাইর খাওয়াবি। সরি, আমার বউ আছে, আমি তোমায় ভালোবাসতে পারবো না। বলেই বসা থেকে উঠে হাঁটা ধরলাম। পেছনে একবারও তাকায়নি। পেছন থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। হায় রে আল্লাহ, কোনো রকম বাঁচাইছে আজকে। প্রেমের ভূতও মাথা থেকে নামলো। বুঝেছি, আমার বউকেই প্রেমে ফেলতে হবে। বাসায় গেলাম, বউ আমার খুব সুন্দর করে সেজে বসে আছে। কি গো, এত সুন্দর করে সেজে রয়েছো কেন? আজ জিহান আসবে, জিহানকে? আমার বয়ফ্রেন্ড। সে আমার বাসায় কেন আসবে? বাসা এখন তোর না শুধু, এখন আমারও। তোমার কেমনে? ওই চুপ, বিয়ে করছিস না আমাকে, এখন বাড়িতে যতটুকু তোর অধিকার ততটুকু আমার অধিকার। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি খুব সুন্দর একটা ছেলে। ওকে দেখে তো আমারই হিংসা হচ্ছে। ঘরে ঢুকেই ও সাবাকে হাঁক করল। সাবা বাবু, কতদিন পরে তোমায় দেখলাম, কেমন আছো তুমি? ভালো বাবু, কত মিস করেছি তোমায়। বাবু, তুমি ওকে ডিভোর্স কবে দিবা? বাহ, আমার সামনে আমার বউকে ডিভোর্সের কথা বলতেছে। এ মিয়া চুপ। মনে মনে বললাম, বাহ, আমার বাসায় এসে আমাকেই গরম দেখাচ্ছে। ওরা দুইজন বসে নাস্তা করলো আর আমি ঘরে বসে আছি। হঠাৎ বাহিরে উকি দিতেই দেখি জিহান সাবাকে কিস করতে যাচ্ছে। আমার যেন রাগ আর সহ্য হচ্ছে না। এত রাগ সহজে উঠে না আমার বউকে আমার সামনে অন্যজন কিস করবে। এমন সময় পাশে থাকা ফুলের টপটা নিয়ে এগোচ্ছি। আজ হারামিকে মেরেই ফেলবো, এই নিয়ত করে আমি এগোচ্ছি। কিন্তু দরজার কাছে যেতেই দেখি সাবা জিহানকে বলতেছে, জিহান, এগুলো এখন না। তো কখন? জিহান, আমার বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো আমি আমার স্বামীকে ছুতে পর্যন্ত দেইনি। আর তুমি কি না চাইতেছো বিয়ের আগে আমায় কিস করবে? তো করতেই তো পারি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসি তাই ছুতে দিছি, অন্য কেউ এমন করলে হাত ভেঙে দিতাম। তুমি প্রমাণ চাইছিলে যে বিয়ের পরেও আমি ঠিক আছি কিনা, তো প্রমাণ পাইছো? হ্যাঁ, পাইছি। এখন যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নাও। আচ্ছা। জিহান চলে গেল বাসা থেকে। জিহানের প্রতি সাবার ভালোবাসা দেখে যেন আমার হিংসা হতে শুরু করলো। আমারও মনে হতে লাগলো, ইস, যদি এমন করে আমায় কেউ ভালোবাসতো। এরপর ঘুমিয়ে যাই।
পরের দিন আমি সকালে সকালে উঠে অফিসে যাই। আমি অফিসে বসে আছি আর সাবার কথা ভাবছি। জীবনে প্রেম করিনি, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে আমি প্রেমে পড়ে গেছি। এমন সময় আমার এক বন্ধু ফোন দেয়। হ্যালো আইন, হে বল। শোন, আজ একটু দেখা করতে পারবি? কখন? বিকালের দিকে। আচ্ছা ঠিক আছে। এরপর কাজে মনোযোগ দিলাম। বিকালের দিকে বের হলাম বাহিরে, বন্ধুর সাথে দেখা করতে হবে তাই। সে গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কাছে যেতে সে দরজা খুলে দিল। আমি চুপচাপ বসে আছি। কি রে, তোর মন এত খারাপ কেন? বন্ধু, প্রেমে পড়ে গেছি। কি সত্যি? হুম। সালা, তোরে সারা জীবন বলে প্রেম করাতে পারলাম না, এখন বলতেছিস প্রেমে পড়ছিস? হুম। তো কি করতে হবে বল এখন? মেয়েটাকে পটায় দে। এই ব্যাপার? হুম। আচ্ছা, নাম ঠিকানা দে। নাম সাবা, ঠিকানা আমার বাসা। কি, তোর বাসা মানে? আরে আমি আমার বউয়ের প্রেমে পড়েছি। ওই বেটা মজা লস। ভাই সত্যি। ভাই, বউয়ের প্রেমে সবাই পড়ে। তাই? হুম। কিন্তু আমার বউ আরেকজনকে ভালোবাসে। কি? হুম। আচ্ছা ভাই, আমি কিছু একটা করব। এমন সময় গাড়ির দরজায় একটা ফকির এলো। দেখতে স্বাভাবিক, আমাদের বয়সেরই। ভাই, 3 দিন ধরে কিছু খাই নাই, 100 টাকা দেন, কিছু খাবো। আরে দিতেছি, বেচারা খায়নি, আমার দরদ লেগে যায়। ভাই কয় টাকা লাগবো? 100 টাকা। দাঁড়াও আমি দিতেছি। এ বাবা, আমার কাছে 500 টাকার নোট। দেন ভাই, আমি ভাঙতি দিতেছি, দেন। যখনই ফকির টাকা বের করলো, ওই বেটা তুই 3 দিন ধরে খাস না তো, যা ওইগুলা দিয়ে খা। এ ড্রাইভার চলো। আমি হাসতে হাসতে শেষ, আর ওই বেটা হা হয়ে আছে। বাসায় যাওয়ার আগে আমায় কোথায় যেন নিয়ে আসলো আমার বন্ধু। বন্ধু, চল কফি খাবো। আচ্ছা চল। আমরা কফি শপে বসে আছি, হঠাৎ দেখি জিহানও বসে আছে। বন্ধু দেখ, আমার বউ ওকেই ভালোবাসে। আচ্ছা চল তো। আমরা গিয়ে জিহানের সামনে বসি। কি রে, অন্যের বউ দেখলে সহ্য হয় না? ওই মিয়া, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আপনাদের কি সমস্যা? সমস্যা হলো ও আমার বন্ধুর বউ, আর আমি এখানের চেয়ারম্যানের ছেলে। যদি আর কখনো ওই মেয়ের সাথে কথা বলতে দেখি না, তাহলে কি করবেন? মারবো ব্রেনে, পড়বি ড্রেনে, বুঝেছিস? কিন্তু বন্ধু, ব্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বে? ওই তুই চুপ থাক নাইম, আচ্ছা। আর তোরে যা বলছি তা যেন মাথায় থাকে। জিহান একটু ভয় পেয়েছে মনে হয়। এরপর আমি বাসায় গেলাম, গিয়ে দেখি বউ আমার রান্না করতেছে। আমি রুমে যেতেই তার ফোনে একটা মেসেজ আসে, তাতে লেখা ছিল, সাবা আমরা পালিয়ে যাব, নাইম আমায় ধমকানো শুরু করছে, কাল সকাল 10টায় চলে এসো তুমি। আমার যেন এবার রক্ত মাথায় উঠে গেল। তাই আমি বউকে বললাম, বউ আমি বাহিরের দিকে যাচ্ছি। এই এত রাতে আবার কই যান? কাজ আছে। আমি কিন্তু দরজা খুলতে পারবো না। আচ্ছা। আমি বাহির থেকে একটু কাজ সেরে বাসায় চলে আসি। এসে দেখি বউ ঘুমাচ্ছে। আমি আজ সোফায় বসে ঘুমাচ্ছি আর ভাবতেছি যদি সাবা আমায় ভালোবাসতো। হঠাৎ আমার চোখ খুলে যায়। খারাপ একটা স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু চোখ খুলতেই দেখি সাবা বিছানায় নেই। আমি সারা বাড়ি খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে পাই না। আমি সোজা বাসা থেকে বেরিয়ে আমার আড্ডাখানায় যাই, যেখানে কাল রাতে জিহানকে নিয়ে এসেছিলাম। আমি সেখানে গিয়েই একটা রড হাতে নিয়ে এলোপাতারি জিহানকে মারা শুরু করি। এই এই সাবা কই, আমার বেবি কই? আমি কিভাবে জানবো? আমি জানি না। তুই ওকে পালিয়ে নিয়ে যেতে চাইছিলি না, বল সাবা কই? আমি সত্যি জানি না। আমাদের পালানোর কথা ছিল আজ 10টায়, কিন্তু তার আগেই তো আপনি আমায় তুলে এনেছেন। ও ঠিক বলছে, কিন্তু তাহলে সাবা কই গেল? আমি সারা শহর ওকে খুঁজলাম, থানায় কমপ্লেনও করলাম, কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। 2 দিন হয়ে গেল, সাবাকে পাই না। হঠাৎ পুলিশ একদিন আমাদের বাসায় এলো, আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। একটু পরে বুঝতে পারলাম তারা আমায় মর্গে নিয়ে এসেছে। আমার আত্মা যেন কেঁপে উঠছে। তার মানে কি আমি যা ভাবছি তাই সত্য? আমার বেবি কি আর আমার মাঝে নাই? এই ভাবতে ভাবতে আমি মর্গের ভিতরে গেলাম। সেখানে গিয়ে তারা একটি লাশ থেকে কাপড় সরালো। আমি 2-3 কদম পিছিয়ে গেলাম, কারণ আমি স্পষ্টভাবে দেখতে পেলাম এটা সাবার লাশ। না, এ হতে পারে না, কখনো হতে পারে না। কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় হলো, লাশের মাথা ছিল না। লাশটির হাতে সেই আংটি ছিল যা আমি বিয়েতে ওকে দিয়েছিলাম। আর ওর কাছে পুলিশ যে ফোন পেয়েছে তা সাবার, জামা কাপড়ও সাবার। এর মানে সাবা কি আর আমার মাঝে নেই? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চেঁচিয়ে কাঁদতে শুরু করলাম। এ কি করে হয়ে গেল? যাকেই আমি ভালোবাসি সেই কি আমার থেকে দূরে সরে যায়?
ও সাবা, সাবা উঠো না, আমি যে আর পারতেছি না। নাইম থাম। সাকিব, তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, কিন্তু ও চলে গেল কি করে? নাই, শান্ত হ। এই তো দিন ধরে ওর সাথে আছি। ওর স্বামীর অধিকার না দিলেও আমি তো ওকে স্ত্রী মানতাম। কে করছে ওর এই অবস্থা? নাই, আমি দেখছি, তুই শান্ত হ। আমি আর ধরে না রাখতে পেরে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে, পাশে আমার সৎ মা ও বাবা। নাইম, এতদিন পরে দরদ দেখাতে আসছো? বাবা, ভুল বুঝিস না আমায়। তো পূজা করব? এতদিন তো আসো নাই। আরে নাইম, আজ আসছে তো। আর বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এই, তুই কথা বলবি না। তোর জন্য আমার বাবা এমন হয়েছে। যা, তুই বের হ। আর বাবা, তুমিও বের হ, যাও। আমার মাথা কাজ করতেছে না। এটা কিভাবে হলো? জিহান তো আমার কাছে, তাহলে সাবাকে কে মারতে পারে? আমি পুলিশ স্টেশন গিয়ে জানতে পারি ওরা নদীর ধারে লাশ পাইছে। এক জেলে নাকি দেখে পুলিশকে খবর দেয়। আমার বাসায় আর কেউ নেই এখন, খুব একা আমি। এতদিন তো এই বাসায় সাবা ছিল, আজ তো কেউই নেই, কেউই নেই। এখন আমি কিভাবে থাকব? কে আপনি? আমাকে কেন আনছেন তুলে? আজ থেকে এখানেই থাকবা তুমি। না, আমি থাকবো না। যা বলছি তাই করো, আর না শুনলে তোমার পরিবার বিপদে পড়বে সাবা। তুমি চাও না তোমার মা ভালো থাকুক? মানে? আজ থেকে এটাই তোমার বাসা। যদি চালাকি করো তাহলে তোমার মা বিপদে পড়ে যাবে। না প্লিজ, আমার মাকে কিছু করবেন না। করব না ঠিক আছে, কিন্তু আমার পরিবারের সাথে আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। কি? হ্যাঁ, আর কিছুদিন পরে তোমায় আমি বিয়ে করব। কি? হ্যাঁ। কিন্তু আমি তো বিবাহিত। নো প্রবলেম, এখন চলো আমার সাথে। কোথায় যাব? আমার বাসায়। আচ্ছা, ঠিক আছে। হাই মা। কি রে, কই ছিলি? মা, তুমি বউ চাইছিলে না? এই দেখো, পরি নিয়ে এসেছি। সাবাকে সামনে বের করলো। ও মা, এ তো মেয়ে না রে, সত্যিই পড়ি। এই ফারিহা, আকবর, তোরা কই? দেখ দেখ, এদিকে আয়। হ্যাঁ মা, এই দেখ তোদের ভাই ভাবি নিয়ে এসেছে রে। কই মা? এই দেখ। পুরো বাড়িতে যেন খুশির রোল পড়ে গেল, কিন্তু সাবার যেন কিছুই ভালো লাগতেছে না। সবাই যেন সাবাকে পেয়ে আকাশের চাঁদ পেয়ে ফেলেছে। কি রে বাপজান, এতদিন বউ বউ করলাম, আজ পরি নিয়ে এসে পড়লি? আসলে মা ওর বাসা থেকে মেনে নিচ্ছিল না, তাইও চলে এসেছে। মা তারা, আমি ওকে বোঝাচ্ছি। অপরদিকে আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি। রাস্তায় রাস্তায় ঘুরছি এবং মনে মনে ভাবতেছি সাবার খুনিকে ফেলে মেরেই ফেলব। আমার ধারণা মতে সাবা মারা গিয়েছে, কিন্তু মন তো মানতেছে না। তাই আমি পুলিশের থেকে খোঁজ নিয়ে সে জেলের কাছে যাই। সেখানে গিয়ে জানতে পারি লাশ নাকি পড়ে ছিল রাতের দিকে। এরপর আমি ফরেনসিক ডিপার্টমেন্টে যাই। সেখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি লাশ নাকি 8 দিন পুরনো। কিন্তু আমার সাবা তো পালিয়েছিল 6 দিন হলো। আমার কিছুটা খটকা লাগে, তাই আমি রাস্তায় বের হই। হাঁটতে হাঁটতে বাড়ি যাব আর কি। হঠাৎ আমার সামনে থাকা একটা গাড়িতে দেখতে পাই সাবা বসে আছে। সাবাকে দেখে আমার যেন আরও উত্তেজনা বেড়ে গেল। আমি দৌড় দিলাম। গাড়িটা খুব দ্রুত যাচ্ছে। যতই কাছে যাচ্ছি আমার মন আর মানছে না। আমি গাড়ির খুব কাছে চলে গেলাম এবং গাড়ির দরজা খুললাম। কিন্তু আমি গাড়িতে সাবাকে দেখতে পাই না, বরং অন্য মেয়ে একটাকে দেখতে পাই। তাই আমি সরি বলে চলে আসি। কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার যে আর যাই হোক সাবা বেঁচে আছে। ওদিকে সাবা নিজের রুমে বসে আছে আর ভাবছে কে হতে পারে এই লোকটা যে সাবাকে তুলে এনেছে। আর তার থেকেও বড় কথা, আজ সে জিহানের সাথে থাকতো, হয়তো তাদের বিয়ে হতো। কিন্তু এখানে তো কিছুই হলো না, তার জীবনই পাল্টে গেল। এমন সময় রুমে প্রবেশ করলো সেই লোকটি। কি সাবা, ঘুমাচ্ছ নাকি? না, ঘুমাচ্ছি না। আচ্ছা, আপনি কেন আমায় তুলে এনেছেন? শুনতে চাও গল্প? শুনতে চাই। আচ্ছা, তাহলে শোনো। আমি তখন কলেজের ফাইনাল ইয়ারে। কলেজে তখন দুজনের রাত চলত, আমার আর রায়হানের। রায়হান আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড। আসলে আমাদের দুজনের রাজত্ব চলতো বললে ভুল হবে, চলতো শুধু রায়হানের। আর আমি তো বন্ধু হয়েও ওর চাকর ছিলাম।
তাও ভালোই চলতেছিল। হঠাৎ আমাদের কলেজে একটা জুনিয়র মেয়ে ভর্তি হয়, মাহি। দিনটা কী বার ছিল কিংবা কত তারিখ ছিল আমার মনে নেই, কিন্তু কাহিনীটা মনে আছে। গোয়িং টু দ্য পাস্ট। এই রায়হান, হ্যাঁ বল। বন্ধু, আজ ক্রিকেট ম্যাচ আছে। কাদের সাথে? আরে ওই যে এম্পায়ার টিমের সাথে। আমি আসতে পারবো না, তুই যা। রায়হান, আমরা হারতে পারি তুই না খেললে। আরে যা তো। আমি চলে আসি। আসার সময় হঠাৎ দেখি কলেজের গেট দিয়ে অনেকগুলা মেয়ে মাঠের দিকে যাচ্ছে। আমাদের কলেজের একটা নিয়ম ছিল যে যদি কোনো ক্রিকেট ম্যাচ হতো সব জুনিয়ররা যেত। সেখানেই যাচ্ছিল মেয়েগুলো। তাদের মাঝেই ছিল একজন মাহি। আমি না চাইতেও মুখ দিয়ে ওয়াও শব্দটা বেরিয়ে আসে। আরে বন্ধু, সত্যি তো ওয়াও রে মেয়েটা। রায়হান তুই? হে বন্ধু, আমি মেয়েটারে ভালো লাগছে। বন্ধু তুই তো জানিসই মেয়ে মানেই আমি সেখানে। কি? আরে চল খেলতে হবে। রায়হান সেদিন অনেক ভালো খেলেছে। খেলার পরে রায়হানকে মাহি ডাক দেয়। এই যে মিস্টার, হ্যালো। আমাকে ডাকতেছেন? আপনাকেই। বলুন। 50 টাকা দিন। কেন? আরে আমি বাজি ধরছিলাম আপনি ডাক মারবেন, কিন্তু মারেন নাই। আপনার জন্য আমার টাকা লস গেছে, এখন টাকা দেন। আরে এইটা কেমন কথা? বাজি ধরবেন আপনি আর টাকা দিব আমি? হ্যাঁ, আপনাকেই দিতে হবে, জলদি দেন। রায়হান সবার সামনে কথা বলতে পারলেও যেন সেদিন একদম চুপচাপ মেয়েটিকে টাকা দিয়ে দেয়। পরে আবার ম্যাচ হয়। সেই ম্যাচে রায়হান ইচ্ছে করে ডাক মারে। এইবার ও মেয়েটি ডাকে। এই যে হ্যালো, হে বলুন। আজ 100 টাকা দেন। কি প্রতিদিন টাকার পরিমাণ বাড়ে নাকি? হ্যাঁ, আজ 100 টাকা বাজি ধরছিলাম যে আপনি ডাক মারবেন না, কিন্তু ডাক মারছেন। এখন আমার টাকা দেন। আহা হা। রায়হান সেদিনও টাকা দিয়ে দেয়। কিছুই করার নেই তার। সে যেন একদম চুপ, বাচ্চার মতো লাগছে। কি রে, মাইয়া পছন্দ হইছে? দূরও। রায়হানের মাহিকে পছন্দ হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে কিছুদিনের মাঝেই তাদের রিলেশন শুরু হয়ে যায়। ভালোই চলছিল তাদের রিলেশন। রায়হান সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকত। হঠাৎ একদিন আমাদের পাড়ার বড় ভাই, শফিক ভাইয়ের ছোট ভাই মানে রবির সাথে রায়হানের ঝগড়া লাগে। ঝগড়ার কারণ সে মাহিকে টিজ করছে। এক পর্যায়ে রায়হানের রাগ বেশি হয়ে গেলে সে খুন করে ফেলে। খুনের ঘটনাকে সহজেই সে চাপা দিয়ে দেয় অ্যাক্সিডেন্ট বলে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো কিছুদিন পর শফিক ভাই চুপ থাকেনি। তার ভাইয়ের মৃত্যুর কারণ শুনে সে চুপ করে থাকেনি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল কলেজে। রায়হান আর আমি বসে চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে চেঁচানোর আওয়াজ আসে। রায়হান! আমরা যখন পিছনের দিকে তাকাই তখন দেখি মাহি দৌড় দিয়ে আসছে। হঠাৎ ঠাস করে একটা আওয়াজ হলো। আওয়াজটা ছিল গুলি করার। হ্যাঁ, পিছন থেকে শফিক ভাই গুলি চালাইছিল মাহির ওপর। আমি আর রায়হান দৌড়ে মাহির কাছে যাই, কিন্তু মাহি তখন প্রায় শেষ। রায়হান মাহিকে উঠাতে যাবে তখনই মাহি বলে ওঠে, রায়হান, আমি আর বাঁচব না, কিন্তু যাওয়ার আগে এইটুকুই বলে যাই, প্লিজ তুমি এই মারামারি দুনিয়া থেকে বেরিয়ে যাও। আর আমার কসম, তুমি আমার মৃত্যুর প্রতিশোধ হিসেবে কিছুই করবে না। আর হ্যাঁ, খুব সুন্দর একটা মেয়েকে নিয়ে সুখে থাকবে। আমি সব সময় তোমার পাশে থাকব। এই বলে মাহি মারা যায়। শফিক ভাই রায়হানকে কিছুই করে না, শুধু এইটুকু বলে যায় যে, দেখ নিজের কেউ মরলে কেমন লাগে। আচ্ছা, এই গল্পের সাথে আমার কি সম্পর্ক? তা তুমি পরে বুঝবে সাবা। লোকটি চলে যায় আর সাবা রুমে শুয়ে থাকে। সাবার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন জাগতে লাগলো। কে এই রায়হান? আর এই লোকটাই বা কে? কেনই বা এমন করছে সে? আর মাহির মৃত্যুর সাথে এই লোকটার কি সম্পর্ক? এসব ভাবতে ভাবতেই হঠাৎ সাবার চোখে একটা ডায়েরি চোখে পড়ল। সে সেটা হাতে নিল এবং সে চিন্তাও করতে পারেনি যে এটা হতে পারে। ডায়েরির প্রথম পৃষ্ঠাতেই লেখা ছিল, মুস্তাফা লাভ মাহি। তার মানে এই লোকটার নাম মুস্তাফা? সে ডায়েরির পরের পেজে দেখতে পায়, সেখানে লেখা, কলেজে যখন তুমি প্রবেশ করলে মাহি, সেই দিন থেকে তোমায় ভালোবাসি আমি। কিন্তু রায়হানও তোমায় ভালোবাসে। ওকে যে আমি কিছু করতে পারবো না, তাই মনকে বেঁধে রাখলাম। 2-3 পৃষ্ঠা পরে আবার লেখা, আজ তুমি রায়হানের গার্লফ্রেন্ড। আমার সামনে তোমরা হাসছো, খেলছো। তোমায় আমি কিছুই করতে পারতেছি না,
কিন্তু সহ্য করতে পারতেছি না মাহি। এরপর অনেকগুলা পৃষ্ঠা উল্টালো সাবা, কিন্তু শেষের দিকে গিয়ে লেখা ছিল, সরি মাহি, তোমায় মারতে বাধ্য হলাম আমি। অনেক ভালোবাসি তোমায়, তাই রায়হানের সাথে তোমায় দেখে সহ্য করতে পারলাম না। মাফ করে দিও আমায়। সাবা যেন এটা পড়ে বিরাট রকমের একটা শখ খায়। তার মানে এই লোকটাই মাহিকে মেরেছিল? কিন্তু এই রায়হানটাই বা কে, আর আমাকেই কেন ধরে আনা হয়েছে? আহ, সাবার যেন মাথা ফেটে যাচ্ছে। এদিকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার সামনে একজন লোক পড়ে, আমারই বন্ধু। সে আমাকে দেখেই দৌড় দেয়। আমি বড় রকমের শখ খাই। ও তো মারা গেছিল, তাহলে ও এখানে কিভাবে? আমি ওর পিছু নেয় এবং কিছু দূর যাওয়ার পরেই তাকে ধরে ফেলি। কিরে, দৌড়াচ্ছিলি কেন? আর তুই না মারা গেছিস? ভাই, ভাই আমায় মাফ করে দেন। কি করছিস তুই? বল। আসলে ভাই, তারপর সে আমাকে এমন কিছু বলে যা শুনে আমার মাথা খারাপ হয়ে যায়। এই কি করে সম্ভব? ওদিকে মুস্তাফার মা সাবার সাথে তার বিয়ের সব প্রস্তুতি করে ফেলছে। কে রে মা, তোর মন খারাপ লাগতেছে? না আন্টি, সমস্যা নেই। আরে তুই আমায় মা বলেই ডাকতে পারিস, আর দুদিন পরেই তো আমার বৌমা হবি। আর হ্যাঁ, তোর মা বাবাকেও আমরা মানিয়ে নেব। এই বলে মুস্তাফার মা চলে গেল। বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আর সাবা শুয়ে শুয়ে জিহানের জন্য কাঁদছে। আজ হয়তো সে জিহানের কাছে থাকতো, কিন্তু জিহানের কি সাবার কথা একটুও মনে পড়তেছে? সাবা কাঁদছে, কিন্তু সেই কান্না তো জিহানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি জিহানকে ছেড়ে দিছি। সবার মতো সেও জেনে গেছে যে সাবা মারা গেছে। এরপরে আর তাকে দেখা যায়নি। আজ সাবা আর মুস্তাফার বিয়ে। সবাই খুব খুশি। কি ভাবি, তুমি রেডি হচ্ছ না কেন? চলো আমি রেডি করে দেই তোমায়। সাবার হবু ননদেরা সাবাকে রেডি করতেছে। পার্লার থেকেও লোক আসা শুরু হয়ে গেছে। সব সাজগুজ শেষ। সাবা বসে আছে মুস্তাফার সামনে, কাজী সাহেবও আছেন। এমন সময় হঠাৎ সদর দরজা থেকে প্রবেশ করলাম। থামুন মিস্টার আনিস মুস্তাফা রনি সাহেব। না, তুমি? হ্যাঁ, আমি রায়হান খান নাইম ইস কামিং। সাবার মাথায় কিছুই কাজ করতেছে না। সে মনে মনে বলতেছে, কি হচ্ছে এটা? কাহিনী কি? নাইমি হলো তাহলে রায়হান? কিন্তু এ তো কিছু কেন হলো? আমাকে কেন কিডন্যাপ করা হলো? এমন সময় রায়হান অর্থাৎ আমি বলে উঠলাম, আমার বউকে বিয়ে করতেছে বন্ধু, কিন্তু আমার দাওয়াত দিলা না। রায়হান দেখ, দেখা দেখে টাইম নাই। তুই তো সেই নিচ রে, তোর থেকে কমই আছে। আমি কি করছি? কি করছিস তুই? আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই রায়হান, আর আমার জীবন নরক বানিয়ে দিছিস। তাই? হ্যাঁ, তোর জন্য আমি নিজের ভালোবাসাকে নিজের হাতে মারছি, আর আমি তোকে জীবন নিয়েও মাফ করব না। মাফ তোকে আমি করব না আনিস মুস্তাফা রনি। সব সময় আমার কাছে থেকে আমার সব খবর শুনলি, আর সুযোগ বুঝে আমার বউকেও তুলে নিলি। সব প্ল্যান আমার ছিল। তুই নতুন করে ভালোবাসতে শিখেছিস, নতুন কাউকে ভালোবাসবি, সুখে থাকবি, তা আমি হতে দিব? জীবনেও না। তাই আমি সাবাকে কিডন্যাপ করি। তুই যেমন আমার ভালোবাসাকে কেড়ে নিছিলি, আর আমি তোর ভালোবাসাকে কেড়ে নিছিলাম। তাই তুই সাবার লাশ বানিয়ে আরেকজনের লাশ রেখে দিছিস, যাতে দুনিয়া সাবাকে মৃত ভাবে আর ও যেন তোর থাকে। কিন্তু তুই ফেল। এখন তোকে মরতে হবে। আমি মরবো? হে, এই দেখ। এই বলে আমি সোজা গিয়ে আনিসের গলায় ছুরি ধরি। খুব কষ্ট দিছিলি না আমার মাহিকে, এখন দেখ কি হয়। এই বলে সোজা আনিসের গলায় চাকু বিধিয়ে দিই। বিয়ের অনুষ্ঠানে অনেকেই ছিল, কিন্তু কেউ মুখ খুলেনি। আসল খুনিও ধরা পড়েনি, অর্থাৎ কে মারছে কেউ জানে না। আর আমি সাবাকে নিয়ে চলে আসি। কিন্তু সাবা তো এসেই জিহানকে দেখবে বলে বসে আছে। তাই আমি সাবাকে একটা ভিডিও দেখাই, যেখানে জিহান আরেক মেয়ের সাথে প্রেম করতেছে। সাবা যেন এটা বিশ্বাস করতে পারছে না। সাবাও অনেক কাঁদে সেদিন, আমার কাঁধে মাথা রেখে। আমি আর কিছুই বলি নাই, শুধু মনে মনে ভাবি, এখন আমায় ভালো তুমি বাসবেই। পরে পরে তার আর আমার মাঝে অনেক সুন্দর ভালোবাসা জেগে ওঠে, এবং আমরা একে অপরের সাথে সুখে শান্তিতে থাকি। পুরো গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? গল্পটা হয়তো আজ শেষ হয়ে গেল, কিন্তু তার অনুভূতি মনের মধ্যে থেকে যাবে। ভালোবাসার এই সুন্দর গল্পটি আপনাদের মন ছুঁতে পেরেছে কিনা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। এমন আরও সুন্দর সুন্দর রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।